হ্যাঁ, তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলতে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলিকে সর্বোচ্চ ধাপ থেকে শুরু করে সর্বনিম্ন ধাপে সাজানো হয়। It's a process, it's a scientific process in which taxonomic categories are actually arranged in their descending order. সর্বোচ্চ ধাপ থেকে শুরু করে সর্বনিম্ন ধাপে সাজানো হয়। এখানে লেখা আছে যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ আ সায়েন্টিফিক প্রসিডিওর অফ অ্যারেঞ্জিং অর্গানিজম ইন আ হায়ারার্কিয়াল সিরিজ অফ গ্রুপস অ্যান্ড সাবগ্রুপস। বিভিন্ন গ্রুপ, সাবগ্রুপ মানে গোষ্ঠী, উপগোষ্ঠীগুলিকে একটা হায়ারকিতে সাজানো হয়। আমরা এটাও বলতে পারি ইট ইজ জেনারেলি অ্যারেঞ্জড or the taxonomy category is generally arranged in descending order, সর্বোচ্চ ধাপ থেকে শুরু করে সর্বনিম্ন ধাপে সাজানো হয়। কিসের ওপর ভিত্তি করে? এটা আগেও আলোচনা হয়েছে যে অন দ্য বেসিস অফ সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস, বিভিন্ন বৈশিষ্ট্যের সাদৃশ্যের ওপর নির্ভর করে এবং বৈসাদৃশ্যের ওপর নির্ভর করে আমরা বলতে পারি। There have been many attempts to classify living organisms since ancient times. Aristotle was the earliest to attempt a scientific basis of classification. He used simple morphological characters to classify plants as trees, shrubs and herbs. বলছে পৃথিবী উৎপত্তির পর এবং পৃথিবী উৎপত্তির পর যখন জীবের আবির্ভাব ঘটে, মানে জীবের উৎপত্তি হয়, তখন থেকে বা এক কথায় আমি বলতে পারি যে মানুষের উৎপত্তির শুরু থেকে মানুষের মধ্যে এই জীবজগতের বিভিন্ন জীবকে বিভিন্নভাবে ভাগ করার একটা প্রচলন রয়েছে বা একটা প্রবণতা দেখা যায়। ওই জন্য বলা হয়েছে দেয়ার হ্যাভ বিন মেনি অ্যাটেম্পটস টু ক্লাসিফাই লিভিং অর্গানিজমস সিন্স এনশিয়েন্ট টাইমস। এমনকি সুশ্রুত বা চড়কের সময়কাল থেকেই যদি আমরা দেখি তাহলে এই শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুসরণ করা হয়। শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিভিন্ন জীবকে শ্রেণীভুক্ত করার যে প্রচলন, সেটা অনেক শুরু থেকে, অনেক প্রাচীনকাল থেকেই আমরা দেখতে পাই। তো সায়েন্টিফিক্যালি যদি দেখি, মানে বিজ্ঞানসম্মত উপায়ে প্রথম অ্যারিস্টটল আমরা বলতে পারি যে উনি এই জীবজগৎকে সাধারণত ভাগ করেছিলেন বা জীবজগতের শ্রেণীবিন্যাস করেছিলেন। অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু অ্যাটেম্প্ট আ সায়েন্টিফিক বেসিস অফ ক্লাসিফিকেশন। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা হতে পারে যে প্রথম সাধারণত শ্রেণীবিন্যাস কে করেছিলেন? না, অ্যারিস্টটল প্রথম শ্রেণীবিন্যাস করেছিলেন। যদিও অ্যারিস্টটলের পূর্বেও আমরা দেখব যে অনেকেই এই প্রচেষ্টা করেছেন, তবে অ্যারিস্টটলের যে শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি সেটাকে বেশি স্বীকৃতি দেওয়া হয় বলতে পারো। হি অলসো ক্লাসিফাইড অ্যানিমালস ইন্টু টু গ্রুপস, যেমন উনি উদ্ভিদকে ট্রিজ, শার্বস এবং হার্বস এইভাবে ভাগ করেছিলেন। ঠিক একইভাবে উনি প্রাণীকেও দুটো আলাদা আলাদা ভাগে ভাগ প্রাণীকেও প্রাণীকেও উনি দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করেছিলেন। ঠিক আছে, বলতে পারো যে রক্তের বর্ণের ওপর নির্ভর করে ভাগ করেছিলেন। এক হচ্ছে এনাইমা আর অপরটি হচ্ছে অ্যানাইমা। এনাইমা কাদের বলা হয়? উইথ রেড ব্লাড, আর অ্যানাইমা উইদাউট রেড ব্লাড। প্রাণীদেরকে এই দুটো ভাগে রক্তের বর্ণের ভিত্তিতে ভাগ করেছিলেন। বলছে ক্লাসিফিকেশনের গুরুত্ব কী? দেখো, আলাদা করে হয়তো পড়ে পড়ে বলার প্রয়োজন নেই। আমরা যদি একটু গুরুত্ব বোঝার চেষ্টা করি তাহলে ভাবলেই এমনি আমরা বলতে পারি it is not possible to study every organism. Study of one or two organism of a group gives sufficient information about the essential features of the group. দেখো, সকল জীবকে আলাদা করে বা পৃথকভাবে আলোচনা করা সম্ভব নয়। কিছু নির্দিষ্ট জীবকে যদি আলাদা করে আলোচনা করা যায়, তার সম্পর্কে যদি জানা যায়, তার বৈশিষ্ট্য যদি পর্যবেক্ষণ করা যায়, তাহলে সম্পূর্ণ গোষ্ঠীটা সম্পর্কে ধারণা লাভ করা যেতে পারে। তো এটাই ক্লাসিফিকেশনের গুরুত্ব। ইট হেল্পস ইন আইডেন্টিফিকেশন অফ নিউ অর্গানিজম, নতুন জীব শনাক্তকরণে সাহায্য করে। ক্লাসিফিকেশন হেল্পস ইন নোয়িং দ্য রিলেশনশিপ অ্যামং ডিফারেন্ট অর্গানিজমস।
আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিভিন্ন জীবের মধ্যে যে সম্পর্ক, ইট হেল্পস আস টু নো দ্য রিলেশনশিপ অ্যামং ডিফারেন্ট অর্গানিজম। জীবেদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিরূপণ করতে সাহায্য করে। দ্য অর্গানিজম অফ পাস্ট ক্যান নট বি স্টাডিড উইদাউট আ প্রপার সিস্টেম অফ ক্লাসিফিকেশন। প্রাচীন যুগের যে জীবগুলি, দ্য অর্গানিজমস অফ দ্য পাস্ট, প্রাচীন যুগের জীবগুলিকে স্বাভাবিকভাবে আলোচনা করা সম্ভব নয়। এক কথায় তাদের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা বা বৈশিষ্ট্য শনাক্তকরণ করা সম্ভব নয় যদি ক্লাসিফিকেশনের আইডিয়া না থাকে। এক কথায় ইট হেল্পস ইন স্টাডি অফ ফসিলস, জীবাশ্ম সম্পর্কে আলোচনা করতে সাহায্য করে। অল কাইন্ডস অফ অর্গানিজমস ডু নট অকার ইন ওয়ান লোকালিটি। দেখো, একটা কোনো নির্দিষ্ট স্থানে সাধারণত সকল জীব পাওয়া যায় না। তো স্বাভাবিকভাবে শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবের বাসস্থান সম্পর্কে ধারণা লাভ করা যায়। আমরা বলতে পারি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, সব থেকে গুরুত্বপূর্ণ আমি বলতে পারি যে ইট হেল্পস ইন নোয়িং দ্য ইভলিউশনারি রিলেশনশিপ। শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা জাতিজনীগত সম্পর্ক নিরূপণ করতে পারি। জাতিজনীগত সম্পর্ক, এক কথায় আমরা বলতে পারি যে বিবর্তনের ধারাবাহিকতা বোঝা যায়। আমরা এর আগেও দেখেছি যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবেদের মধ্যে সম্পর্ক বোঝা যায়। শ্রেণীবিন্যাস জীবেদের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে, পাশাপাশি জাতিজনীগত সম্পর্ক বুঝতে সাহায্য করে, অর্থাৎ বিবর্তনের ধারাবাহিকতা বুঝতে সাহায্য করে, সরল এবং জটিলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। এখানে বিবর্তন বলতে আমরা জানি যে প্রক্রিয়ায় সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হয়। তো স্বাভাবিকভাবে জাতিজনীগত সম্পর্কের ধারণা থেকে সরলতম জীব এবং জটিলতম জীবের মধ্যে পার্থক্য নিরূপণ করা সম্ভব। এগিয়ে যাব, বলছে দেখো, এই অংশটা হয়তো এনসিইআরটিতে খুব একটা সাজিয়ে বলা নেই, তবে অবশ্যই রয়েছে, খুব একটা গুছিয়ে বলা নেই। এখানে চেষ্টা করা হয়েছে যে একটু গুছিয়ে আলাদা আলাদা করে উপস্থাপনা করার। তো এটা কখনোই ভাববে না যে এটা এনসিইআরটির বাইরে। পুরো বিষয়বস্তুটা এনসিইআরটিতে অবশ্যই আছে, হয়তো সেইভাবে গুছিয়ে বলা নেই, এখানে আলাদা করে গুছিয়ে পৃথকভাবে উপস্থাপনা করা হয়েছে। তো এই ধারণাটা অবশ্যই আমাদের প্রয়োজন। বলছে এখানে আমরা যদি দেখি তাহলে ক্লাসিফিকেশনের তিনটে গুরুত্বপূর্ণ পদ্ধতি দেখতে পাই। যদিও এই তিনটে ছাড়া আরও অনেক পদ্ধতি রয়েছে, তবে এই মুহূর্তে আমার মনে হয়েছে যে এই তিনটে পদ্ধতি গুরুত্ব দিয়ে আলোচনা করা দরকার আছে। এক হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আমরা কৃত্রিম, আর্টিফিশিয়াল বলতে কৃত্রিম বলা হয়, তো কৃত্রিম শ্রেণীবিন্যাস বলতে পারি। ন্যাচুরাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, স্বাভাবিক বা আমরা প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের পদ্ধতি বলতে পারি। আর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ জাতিজনীগত সম্পর্কের ওপর নির্ভর করে যখন শ্রেণীবিন্যাস করা হয় তখন তাকে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলা হয়। দেখো, ফাইলোজেনেটিক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও হয়তো ফাইলোজেনেটিক শব্দটি আমরা আগের চ্যাপ্টারেও আলোচনা করেছি, আমি হয়তো তার মানেটা বলেছি। আমি এখানে আরও একবার বলে দিচ্ছি, অবশ্যই একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করতে হবে। ফাইলোজেনেটিক্স বা ফাইলোজেনি সাধারণত বিবর্তনকে বোঝায়, অভিব্যক্তিকে বোঝায়, এক কথা জাতিজনীগত সম্পর্ককে বোঝায়। তো বিবর্তনের ধারাবাহিকতার উপর নির্ভর করে যখন সরলতম বা জটিলতম জীবকে পৃথক করে আলাদাভাবে আলোচনা করা সম্ভব, সেটা একমাত্র আমরা বলতে পারি যে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মাধ্যমেই সম্ভব। বর্তমানে এই ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন সব থেকে গ্রহণযোগ্য। পূর্বে মানে সব থেকে শুরুতে আমরা বলতে পারি যে পদ্ধতি অনুসরণ করা হতো সেটা হচ্ছে কৃত্রিম, তারপরে আমরা বলতে পারি যে স্বাভাবিক বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুসরণ করা হতো। সেখানেও দেখা গেছে যে কিছু ত্রুটি রয়েছে, যার ফলে বর্তমানে সবথেকে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে
ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেখানে জীবকে বা জীবের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে জাতিজনিগত সম্পর্কের ওপর নির্ভর করে, বিবর্তনের ধারাবাহিকতার ওপর নির্ভর করে, বলা যেতে পারে সরলতম জীব এবং জটিলতম জীবের পার্থক্যের ওপর নির্ভর করে। একটু এগিয়ে যাব, বলছি একটু একটু ছোট ছোট করে জেনে নেব। আমি পরে বলবো যে এইভাবে জানার উদ্দেশ্য কি। এটা এনসিআরটিতে আমি আগেও বলেছি যে হয়তো এরকম গুছিয়ে বলা নেই, এখানে আলাদা করে উপস্থাপনা করা হয়েছে যাতে তোমরা সুন্দর করে এটাকে তৈরি করে নিতে পারো। বলছে প্রথমে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা আলোচনা করব। বলছে ইন দিস টাইপ অফ ক্লাসিফিকেশন প্ল্যান্টস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ 1 or 2 মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। যেটা বোল্ডে লেখা আছে সেটা গুরুত্বপূর্ণ। এই পদ্ধতিতে আমরা বলতে পারি যে উদ্ভিদ এবং প্রাণীর শ্রেণীবিন্যাস একটি বা দুটি বাহ্যিক অঙ্গ সংস্থানের ওপর নির্ভর করে। আমরা বলতে পারি বাহ্যিক বলতে এখানে মরফোলজি অর্থাৎ বাহ্যিক অঙ্গ সংস্থানকে বোঝাচ্ছে, বাহ্যিক বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, বাহ্যিক চরিত্রকে বোঝাচ্ছে। ওই জন্য বলা হচ্ছে 1 or 2 মরফোলজিক্যাল ক্যারেক্টার্স, একটি বা দুটি। আবার বলছি, এটাকে আমাকে যদি আলাদা করে আর্টিফিশিয়াল বা ন্যাচারাল বা ফাইলোজেনেটিক্স বুঝতে হয়, তাহলে প্রথমে এইটা জানতে হবে যে আর্টিফিশিয়াল সিস্টেমে সাধারণত জীবের শ্রেণীবিন্যাস একটি বা দুটি বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে করা হতো। ওভারঅল মরফোলজি ইজ নট কনসিডার, সকল বাহ্যিক বৈশিষ্ট্যকে বিবেচনা করা হতো না, একটি বা দুটি। তো স্বাভাবিকভাবে এই পদ্ধতিতে কিছু সীমাবদ্ধতা দেখা যায়। আমরা বলতে পারি যে এই পদ্ধতির মাধ্যমে যখন শ্রেণীবিন্যাস করা হয় তখন সাধারণত দেখা গেছে যে নিকট সম্পর্কযুক্ত জীবগুলি পরস্পরের থেকে দূরে সরে যায় এবং দূরবর্তী সম্পর্কযুক্ত জীবগুলি পরস্পরের থেকে কাছে চলে আসে। বুঝবে? বলছে এই পদ্ধতিতে শ্রেণীবিন্যাস অর্থাৎ শুধু বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে যখন শ্রেণীবিন্যাস করা হচ্ছে একটি বা দুটি বাহ্যিক বৈশিষ্ট্যের উপর, তখন কিছু সীমাবদ্ধতা দেখা যায়। সীমাবদ্ধতা কি ধরনের সীমাবদ্ধতা? বলছে যারা স্বাভাবিকভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তারা তাদেরকে একই গোষ্ঠীতে রাখা হয়েছে, আর যারা দেখা যাচ্ছে যে পরস্পরের সম্পর্কযুক্ত বা নিকট সম্পর্কযুক্ত বলা যেতে পারে, তারা পরস্পরের থেকে পৃথক হয়ে গেছে বা তাদের ভিন্ন গোষ্ঠীতে তাদেরকে রাখা হয়েছে বা আলোচনা করা হচ্ছে। বলছে অ্যারিস্টটল ক্লাসিফাইড অ্যানিমালস ইন্টু 2 গ্রুপস। আমরা আগেও দেখেছি যে অ্যারিস্টটল সাধারণত অ্যানিমালের যে শ্রেণীবিন্যাস করেছিলেন, প্রাণীর শ্রেণীবিন্যাস সাধারণত রক্তের বর্ণের উপর নির্ভর করে দুটো আলাদা আলাদা ভাগ করেছিলেন। এক হচ্ছে এনাইমা, অ্যানাইমা, আগেও আলোচনা হয়েছে। ইনাইমা উইথ রেড ব্লাড সেল, অ্যানাইমা উইদাউট রেড ব্লাড সেল। তো আমরা বলতে পারি যে অ্যারিস্টটলের যে এই শ্রেণীবিন্যাসের পদ্ধতি, এটাকে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলা হয়। এটাকে আর্টিফিশিয়াল সিস্টেম। তো এটাই তোমার কাছে প্রশ্ন যে অ্যারিস্টটলের যে শ্রেণীবিন্যাস পদ্ধতি সেটা কি ধরনের পদ্ধতি? সেটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। বলছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ওয়াজ অ্যাডাপ্টেড বাই প্লাইনি দ্য এল্ডার ফর অ্যানিমালস অন দ্য বেসিস অফ হ্যাবিটেট, এক্সাম্পল ল্যান্ড, এয়ার অ্যান্ড ওয়াটার। বলছে শুধু অ্যারিস্টটল যে এই পদ্ধতি অনুসরণ করেছিলেন তা নয়, অ্যারিস্টটলের পাশাপাশি আরও একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে প্লাইনি দ্য এল্ডার। তো এটাও আবার আমার কাছে একটা প্রশ্ন। প্লাইনি দ্য এল্ডার সাধারণত যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুসরণ করেছিলেন সেটা কি ধরনের শ্রেণীবিন্যাসের পদ্ধতি? সেটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাসের পদ্ধতি। কৃত্রিম শ্রেণীবিন্যাসের পদ্ধতি একটি বা দুটি বাহ্যিক অঙ্গ সংস্থানের উপর নির্ভর করে করা হয়। ওভারঅল মরফোলজি ইজ নট কনসিডার্ড। ওভারঅল মানে সকল বাহ্যিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হয় না। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা রয়েছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রপোজড বাই লিনিয়াস ইজ অলসো আর্টিফিশিয়াল। তাহলে এটাই হচ্ছে আমার কাছে একটা প্রশ্ন। অ্যারিস্টটলের যে শ্রেণীবিন্যাস পদ্ধতি আমরা বলতে পারি যে কী ধরনের
পদ্ধতি আর্টিফিশিয়াল। প্লাইনি দ্য এল্ডার, যদিও বুঝতে পারছো যে এনসিআরটিতে নেই, তাই ওই জন্য বললাম যে এই নামটার সঙ্গে যদি পরিচিত থাকো, তাহলে এই কখনো যদি নামটা পাও, কোথাও পাও সঠিক বা ভুল জায়গায়, তাহলে তুমি অ্যাটলিস্ট যেন চিহ্নিত করতে পারো। তো ওই জন্য হয়তো একটু এনসিআরটির বাইরে গিয়ে আলাদা করেও আলোচনা করা দরকার আছে। তো প্লাইনি দ্য এল্ডার যে ভদ্রলোক, ওনার যে শ্রেণীবিন্যাস পদ্ধতি সেটাও আর্টিফিশিয়াল, এবং লিনিয়াসের যে শ্রেণীবিন্যাস পদ্ধতি সেটাও কিন্তু আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ছিল। লিনিয়াস ক্লাসিফাইড প্ল্যান্ট কিংডম ইন্টু 24 ক্লাসেস। এখানে আলাদা করে ছোট্ট করে বলে দেওয়া হয়েছে যে লিনিয়াস যে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ব্যবহার করেছিলেন, কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি যে ব্যবহার করেছিলেন, উনি এই পদ্ধতি ব্যবহার করে উদ্ভিদকে 24টি আলাদা আলাদা শ্রেণীতে, plant kingdom, he classified plant kingdom into 24 classes on the basis of only 2 characters. শুধুমাত্র দুটি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে উদ্ভিদকে 24টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন। দুটি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে, কি কি? এক হচ্ছে স্ট্যামেন আর দ্বিতীয় হচ্ছে স্টাইল। স্ট্যামেন অর্থাৎ আমরা বলতে পারি পুংকেশর, ঠিক আছে, আমরা বলতে পারি স্ট্যামেন, স্টিগমা এবং স্টাইল যেটা আমরা বলে থাকি, ঠিক আছে। তো এই পুংকেশরের ওপর নির্ভর করে উনি পুরো জীবজগৎটাকে, উদ্ভিদকে 24টি শ্রেণীতে ভাগ করেন। উনি একটি পুস্তক লিখেছিলেন, পুস্তকের নাম হচ্ছে জেনেরা প্ল্যানেটাম। তো এটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন, যে লিনিয়াস দ্বারা রচিত পুস্তকের নাম কি? জেনেরা প্ল্যান্টেরাম, ঠিক আছে। একটু এগিয়ে যাব, বলছে ন্যাচারাল ক্লাসিফিকেশন। প্রথমে বুঝবো আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনটা কি বলেছে, যে একটি বা দুটি বাহ্যিক অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে জীবের শ্রেণীবিন্যাস। ন্যাচারাল ক্লাসিফিকেশন কি বলছে? স্বাভাবিক বা প্রাকৃতিক ক্লাসিফিকেশন কিসের উপর নির্ভর করে? ওভারঅল মরফোলজি ইজ কনসিডার্ড। এই ভাষাটা যদি মনে রাখতে পারো যথেষ্ট। আমি আর্টিফিশিয়ালে কি বুঝলাম? ওভারঅল মরফোলজি ইজ নট কনসিডার্ড। এখানে বলবো ওভারঅল মরফোলজি ইজ কনসিডার্ড, অর্থাৎ একটি বা দুটি নয়, সকল বাহ্যিক অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে প্রাকৃতিক বা স্বাভাবিক শ্রেণীবিন্যাস হয়ে থাকে। সকল, একটি বা দুটি নয়, ওভারঅল মরফোলজি ইজ কনসিডার্ড। ইন দিস টাইপ প্ল্যান্টস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দেয়ার কমপ্লিট মরফোলজি। কমপ্লিট বলতে এখানে সম্পূর্ণ বাহ্যিক অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ইন ইট দ্য ক্লাসিফিকেশন অফ হোল প্ল্যান্ট ইজ ইনক্লুডেড, লাইক স্টেম, রুট, লিভস, ফ্লাওয়ার্স, etc. It is these characters are taken as base in the classification. লিনিয়াসের যে ক্লাসিফিকেশন সিস্টেম সেটাও আর্টিফিশিয়াল ছিল। মাত্র দুটি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে উনি 24টি শ্রেণীতে ভাগ করেছিলেন, স্ট্যামেন এবং স্টাইলের ওপর নির্ভর করে। আবার বলছি, পুংকেশর, স্ট্যামেন বলতে পুংকেশর। এখানে যদি তুমি দেখো, বলছে যখন সকল বাহ্যিক অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যকে বিবেচনা করা হচ্ছে বা ধরে নেওয়া হচ্ছে, বলা হয়েছে যেমন উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড, মূল, পাতা, পুষ্প, বলতে পারো পাতায় উপস্থিত তার শিরার বিন্যাস, পুষ্পের বিন্যাস, পত্র বিন্যাস, সকল বাহ্যিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে এই শ্রেণীবিন্যাস করা হয়। উদ্ভিদের ক্ষেত্রে এই সকল বিষয়গুলিকে বিবেচনা করা হয়। দ্য ফার্স্ট ন্যাচারাল সিস্টেম অফ প্ল্যান্ট ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই শিম্পার অ্যান্ড এইচলার। এই দুজন ভদ্রলোক, ওনারা প্রথম প্রাকৃতিক বা স্বাভাবিক শ্রেণীবিন্যাস করেছিলেন। শিম্পার ফলোড বাই এইচলার। প্রথমে শিম্পার করেছিলেন, তারপরে এইচলার এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি ব্যবহার করেছিলেন। Bentham and Hooker classification is also an example of natural classification. আমি বলতে পারি যে বেনথাম এবং হুকার এই দুজন ভদ্রলোক যে শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুসরণ করেছিলেন বা যে
যে পদ্ধতি ব্যবহার করে ওনারা সাধারণত উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেছিলেন, উদ্ভিদকে ভাগ করেছিলেন, উদ্ভিদকে শ্রেণীভুক্ত করেছিলেন। তো আমরা বলতে পারি যে এই দুজন ভদ্রলোক ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ব্যবহার করেছিলেন। এবার একটু বলি, দেখো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম করেছিলেন শিম্পার, ইট ওয়াজ ফলোড বাই এইশলার, পরবর্তীকালে এইশলার করেছিলেন, খুব ভালো কথা। কিন্তু সাধারণত আমরা প্রশ্ন পেয়ে থাকি বেন্থাম এবং হুকার থেকে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই নামটা বারবার পাবে, ওই জন্য এর নামটার সঙ্গে পরিচিত থাকা দরকার। তাহলে বেন্থাম এবং হুকার কী ধরনের ক্লাসিফিকেশনের পদ্ধতি ব্যবহার করেছিলেন? ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। উনি সাধারণত কিসের শ্রেণীবিন্যাস করেছিলেন? উনি উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেছিলেন। ন্যাচারাল ক্লাসিফিকেশন, একটু পরবর্তী পয়েন্টটা দেখে নেবে। ন্যাচারাল ক্লাসিফিকেশন ইজ বিলিভ টু বি দ্য বেস্ট ক্লাসিফিকেশন বিকজ ইট রিপ্রেজেন্টস দ্য ন্যাচারাল সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ অফ প্ল্যান্টস, দ্যাট ইজ ইট রিপ্রেজেন্টস দ্য ইন্টার রিলেশনশিপ অ্যামং প্ল্যান্টস। একটু বুঝবে, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ত্রুটি ছিল because it was only based on one or two morphological characters. Natural system, it generally considers the complete morphology, অর্থাৎ আমরা বলতে পারি যে ওভারঅল মরফোলজি ইজ কনসিডার্ড, সকল বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে করা হয়। তো এর একটা সুবিধা কি? দেখো প্রথমে পড়ার সময় আমাদেরকে স্বাভাবিকভাবে একটু যদি তুলনা করে পড়ি তাহলে আমাদের সুবিধা হয়। আর্টিফিশিয়াল সিস্টেমে কি অসুবিধা দেখা গেছিল? অসুবিধা এটাই ছিল যে নিকট সম্পর্কযুক্ত জীবগুলি পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, আর দূরবর্তী সম্পর্কযুক্ত জীবগুলি পরস্পরের কাছাকাছি চলে আসে, তাই না? এটা একটা অসুবিধা আমরা আর্টিফিশিয়াল সিস্টেমে দেখেছি। বলছে এখানে বলেছে যে ন্যাচারাল সিস্টেম ইট ইজ দ্য বেস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এটা সব থেকে বলা যেতে পারে যে বেস্ট পদ্ধতি। কেন না? ইট ডিপেন্ডস অন দ্য ন্যাচারাল সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ, সাধারণত বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ওপর নির্ভরশীল। ইট ইজ বেসড অন ন্যাচারাল সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ, ঠিক আছে? ইট ইজ বেসড অন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এটা কিসের ওপর নির্ভর? ইট ইজ বেসড অন ন্যাচারাল সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ অফ প্ল্যান্টস। এবং অবশ্যই এই পদ্ধতির মাধ্যমে জীবেদের মধ্যে সম্পর্ক নিরূপণ করা খুব সহজ। ইট রিপ্রেজেন্ট দ্য ইন্টার রিলেশনশিপ অ্যামং প্ল্যান্টস, যেটা দেখা গেছে যে আর্টিফিশিয়াল সিস্টেমে নিকট সম্পর্কযুক্ত জীবগুলি দূরে সরে যাচ্ছে আর দূরবর্তী সম্পর্কযুক্ত জীবগুলি কাছাকাছি চলে আসছে, ফলে এখানে দেখা যাচ্ছে যে সম্পর্ক সঠিকভাবে নিরূপণ করা সম্ভব নয়। কিন্তু এই পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ন্যাচারাল সিস্টেমের মাধ্যমে এটা সবথেকে বেস্ট পদ্ধতি আমি বলতে পারি, যদিও গ্রহণযোগ্য নয়, তবে এটা সবথেকে শুধু শুধু ন্যাচারাল সিস্টেম গ্রহণযোগ্য নয়, আমি বলবো না যে ন্যাচারাল সিস্টেম গ্রহণযোগ্য নয়, শুধু ন্যাচারাল সিস্টেমের ওপর নির্ভর করে, শুধু সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস ওপর নির্ভর করে এখন বর্তমানে জীবেদের শ্রেণীবিন্যাস করা হয় না। ন্যাচারাল সিস্টেমের সাথে সাথে বাহ্যিক অঙ্গসংস্থানের সাথে সাথে সিমিলারিটিস বা ডিসিমিলারিটিসের ওপর নির্ভর করে আমি বলতে পারি যে ফাইলোজেনেটিক রিলেশনশিপও দেখা হয়। এই জন্য বর্তমানে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন বিশেষ গুরুত্ব দেওয়া হয়, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তো ইট রিপ্রেজেন্ট দ্য ইন্টার রিলেশনশিপ অ্যামং প্ল্যান্টস, অর্থাৎ জীবেদের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে একটু অবশ্যই চেষ্টা করবে আলাদা করে নোট ডাউন করার, বুঝে। ইন দিস ক্লাসিফিকেশন the plants belonging to the same group show many similarities, while in artificial classification আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো স্বাভাবিকভাবে আমরা যদি শেষের পয়েন্টটা আরও একবার দেখে নেওয়ার চেষ্টা করি, সেখানে বলা হয়েছে যে ইন দিস ক্লাসিফিকেশন দ্য প্ল্যান্টস বিলঙ্গিং টু দ্য সেম গ্রুপ শো মেনি সিমিলারিটিস, while in artificial classification the plants belonging to the same group show only one or two similar characters. আগেও বলা হয়েছে আর্টিফিশিয়াল সিস্টেমে কি দেখা গেছিল যে একই গোষ্ঠীভুক্ত জীব, এখানে বিশেষ করে উদ্ভিদের কথা বলা হয়েছে, তো একই গোষ্ঠীভুক্ত জীব বা উদ্ভিদের মধ্যে
একটি কি দুটি সাদৃশ্য দেখা যায়, আর বেশিরভাগই বৈসাদৃশ্য দেখা যায়। দে হ্যাভ মেনি ডিসিমিলারিটিস। কিন্তু ন্যাচারাল সিস্টেমের মাধ্যমে যখন শ্রেণীবিন্যাস করা হয়, তখন একই গোষ্ঠীভুক্ত জীব অথবা উদ্ভিদের মধ্যে বলা যেতে পারে যে অসংখ্য বা অনেক সিমিলারিটিস অর্থাৎ সাদৃশ্য দেখা যায়। তো এটাই হচ্ছে সুবিধা, এটাই বলতে পারি যে আমরা সুবিধা। এছাড়া আর একটি সুবিধা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যে এই পদ্ধতির মাধ্যমে জীবেদের মধ্যে সম্পর্ক নিরূপণ করা বা সম্পর্ক বোঝা খুব সহজ। একটু এগিয়ে যাব, বলছে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন সব থেকে বলতে পারো গ্রহণযোগ্য। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমরা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে গ্রহণযোগ্য বললেও অবশ্যই যখন শ্রেণীবিন্যাস করা হয় তখন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ইজ অলসো টেকেন ইনটু কনসিডারেশন। অর্থাৎ আমরা প্রাকৃতিক বা স্বাভাবিক শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি সেটাও অনুসরণ করি, এবং তার সাথে সাথে বিবর্তনগত সম্পর্ক অর্থাৎ জাতিজনীগত সম্পর্ক নিরূপণ করে সাধারণত শ্রেণীবিন্যাস করার চেষ্টা করি। অর্থাৎ দুটোই সাইমেলটেনিয়াসলি ব্যবহার করা হয়ে থাকে। বলছে বেসড অন দ্য ইভলিউশনারি রিলেশনশিপ অফ অর্গানিজমস। ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন কিসের উপর নির্ভরশীল? জাতিজনীগত সম্পর্কের উপর। In this system, organisms are classified on the basis of their evolution on Earth from primitive to highly evolved. এই পদ্ধতির মাধ্যমে জাতিজনীগত সম্পর্কের ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে, এবং এই পদ্ধতিতে সাধারণত সরলতম জীব থেকে শুরু করে জটিলতর জীবের শ্রেণীবিন্যাস করা হয়। এংলার অ্যান্ড প্র্যান্টেল এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। এংলার অ্যান্ড প্র্যান্টেল ক্লাসিফিকেশন অ্যান্ড হাচিনসন ক্লাসিফিকেশন ইজ অ্যান এক্সাম্পল অফ ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। বলতে পারো যে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন এই পদ্ধতি কারা অনুসরণ করেছিলেন? এংলার এবং প্র্যান্টেল, এবং হাচিনসনের যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি আমরা দেখব যে সেটা হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এবং তোমরা যদি একটু বই দেখো তাহলে ওখানে আরও কিছু নাম পাবে, যেমন তাক্তাজান। খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও জেনে রাখতে বিশেষ ক্ষতি নেই। এই পদ্ধতিতে আমরা দেখব যে ট্যাক্সা, ক্যাটাগরি এই টার্মগুলো বিশেষভাবে ব্যবহার হয়। আমরা ট্যাক্সা বা ক্যাটাগরি সম্পর্কে এর পূর্বে আলোচনা করেছি, ফলে অসুবিধা হওয়ার কথা না। তো আমরা বলতে পারি যে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মধ্যে এই টার্মগুলো চলে আসে, ট্যাক্সা বা ক্যাটাগরি। আমরা এটা বলতে পারি যে ক্যাটাগরিগুলিকে, ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলিকে সাধারণত সর্বোচ্চ ধাপ থেকে সর্বনিম্ন ধাপে সাজানো হয়ে থাকে এই পদ্ধতি ব্যবহার করে। ইচ ক্যাটাগরি ইজ রেফার্ড অ্যাজ এ ইউনিট অফ ক্লাসিফিকেশন। এটা আমরা আগেও দেখেছি যে এখানে ক্যাটাগরি কি, ইট ইজ এ ইউনিট অফ ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাসের একক। ইনফ্যাক্ট ইট রিপ্রেজেন্টস এ র্যাঙ্ক। আমি শুরুতেই বলেছি যে দিস ক্যাটাগরি ইট রিপ্রেজেন্টস এ র্যাঙ্ক অ্যান্ড ইজ কমনলি টার্মড অ্যাজ ট্যাক্সন। ইট রিপ্রেজেন্টস এ র্যাঙ্ক অ্যান্ড ইট অলসো রেফার্স টু আ ট্যাক্সন। বলছে দেখো অনেকের এখানে অসুবিধা হয়, ক্যাটাগরি এবং র্যাঙ্ক স্যার বারবার জিজ্ঞেস করে যে স্যার ক্যাটাগরি আর র্যাঙ্ক কি আলাদা? দেখো আমি শুরুতেই বলেছি যে তোমরা ক্যাটাগরি বলতে র্যাঙ্কই বুঝবে, কিন্তু আমরা ক্যাটাগরি বা র্যাঙ্কের পার্থক্য করতে পারি কিভাবে একটু বলে দিচ্ছি। সাধারণত কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, আর প্রতিটি ক্যাটাগরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা করে ট্যাক্সন রয়েছে। যেমন কিংডমের মধ্যে আমরা দেখব যে অ্যানিমেলিয়া, যেমন ফাইলামের মধ্যে আমরা দেখব কর্ডাটা, সেরকমই আমরা দেখব ক্লাসের মধ্যে ম্যামালিয়া। তো এগুলো হচ্ছে ট্যাক্সন। তো এখন যদি কেউ জিজ্ঞেস করে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে
যে এই ম্যামালিয়া ট্যাক্সন এর র্যাঙ্ক কি। যদি প্রশ্নটা এইভাবে হয় যে এই ম্যামালিয়া ট্যাক্সন এর র্যাঙ্কটা কি, এর র্যাঙ্ক হচ্ছে ক্লাস। আর ক্লাসটা অ্যাকচুয়ালি কি, অবশ্যই ম্যামালিয়া এই যে ম্যামালিয়া এর র্যাঙ্ক হচ্ছে ক্লাস, আর ক্লাসটা একটা ক্যাটাগরি। এই ভাষাটা যদি আমরা ব্যবহার করি তাহলে ক্যাটাগরি এবং র্যাঙ্কের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। তাহলে ম্যামালিয়ার র্যাঙ্ক কি, ক্লাস। কর্ডাটার র্যাঙ্ক কি, ফাইলাম। তাহলে ট্যাক্সনের র্যাঙ্ক হচ্ছে ক্যাটাগরি। এই ভাষাটা ব্যবহার করলে ক্যাটাগরি আর র্যাঙ্কের মধ্যে পার্থক্যটা বোঝা যায়। কিন্তু কিন্তু বিভিন্ন লেখক বিভিন্নভাবে এই দুটো টার্মকে ব্যবহার করে থাকে। সরল ভাষায় যদি বুঝতে হয় তাহলে ক্যাটাগরি এবং র্যাঙ্ক একই বলতে গেলে। এগিয়ে যাব, বলছে হিস্ট্রি অফ ক্লাসিফিকেশন। দেখো ট্যাক্সোনমিতেও আমরা সাধারণ ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স আলোচনা করতে গিয়েও সাধারণত তার ইতিহাস দেখেছি। তো বুঝতেই পারছো যে এখানেও ইতিহাসটা খুব একটা আলাদা কিছু হবে না। ইভেন তোমরা যদি ছায়া বা সাতরা প্রকাশনী বই দেখো, সেখানে যে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স, সেই চ্যাপ্টারেই সাধারণত ট্যাক্সোনমির ইতিহাস বা শ্রেণীবিন্যাসের ইতিহাস বলেই দেওয়া আছে। তো একই জিনিস ট্যাক্সোনমির ইতিহাস বলতে পারো বা শ্রেণীবিন্যাসের ইতিহাস। বিভিন্ন সময়ে বিভিন্ন ট্যাক্সোনমিবিদ আমরা দেখতে পাই যে এই জীবজগতের শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছেন। সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে হিপোক্রেটস 460 থেকে 377 বিসিতে হি ক্লাসিফাইড অ্যানিমালস ইন্টু ভেরিয়াস গ্রুপস লাইক ইনসেক্ট, ফিশেস অ্যান্ড বার্ডস। উনি প্রথম সাধারণত এই প্রাণীর শ্রেণীবিন্যাস করেছিলেন বিভিন্ন পতঙ্গতে, বলা যেতে পারে মাছের, এবং বিশেষ করে পাখিদের। অ্যারিস্টটল, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি অ্যারিস্টটল, হিপোক্রেটসের পর অ্যারিস্টটল। আমরা জানি যে অ্যারিস্টটল সাধারণত রক্তের বর্ণের ওপর নির্ভর করে প্রাণীর শ্রেণীবিন্যাস করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও বলতে পারি উনি উদ্ভিদেরও শ্রেণীবিন্যাস করেছিলেন। হি ক্লাসিফাইড প্ল্যান্টস ইন্টু ডিফারেন্ট ট্রিজ, শার্বস অ্যান্ড হার্বস। এটা শুরুতেই দেখা গেছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। হি ইজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ বায়োলজি অ্যান্ড জুওলজি। অর্থাৎ জীববিদ্যার জনক এবং প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়, অ্যারিস্টটলকে। এগুলো আমাদের কাজে লাগে। থিওফ্রেস্টাস, অ্যারিস্টটলের পরে আমরা দেখব যে থিওফ্রেস্টাসেরও একটা কন্ট্রিবিউশন রয়েছে। থিওফ্রেস্টাস আমরা জানি জেনারেলি হি গেভ নেম অ্যান্ড ডেসক্রিপশন অফ 480 প্ল্যান্টস ইন হিজ বুক হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। উনি একটি পুস্তক লিখেছিলেন হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, এবং সাধারণত আমরা বলতে পারি সেই পুস্তকে 480টি উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়েছিল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। থিওফ্রেস্টাস ইজ অলসো নোন অ্যাজ ফাদার অফ বোটানি। উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রেস্টাসকেই বলা হয়। উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রেস্টাসকেই বলা হয়ে থাকে। জন রে, হি ইন্ট্রোডিউস দ্য নেম স্পিসিস। ট্যাক্সোনমিতে ওনার কি কন্ট্রিবিউশন? এই যে স্পিসিস শব্দের প্রবক্তা হচ্ছেন জন রে। স্পিসিস শব্দের প্রবক্তা হচ্ছে জন রে। তোমরা যদি বই দেখো দেখবে গ্যাসপার বার্ডউইন বলে একজন ভদ্রলোক ছিলেন। উনি সাধারণত এই স্পিসিস শব্দটা ব্যবহার করেছিলেন বলতে পারো। আর প্রথম প্রবক্তা হচ্ছেন জন রে, আর উনি এর ব্যবহার করেছিলেন স্পিসিস শব্দটার। একটু দেখবে, অসুবিধা হওয়ার কথা নয়। গ্যাসপার বার্ডউইন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জন রে খুবই গুরুত্বপূর্ণ। ক্যারোলাস লিনিয়াস, এরপরে আমরা দেখব ওনার স্বাভাবিকভাবে বিশেষ কন্ট্রিবিউশন রয়েছে। ওনাকে ট্যাক্সোনমির জনক বলা হয়। আমরা দেখে নেব যে হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমির জনক বলা হয়, ফাদার অফ প্ল্যান্ট ট্যাক্সোনমি। ইভেন হি ইজ অলসো নোন অ্যাজ ফাদার অফ অ্যানিম্যাল ট্যাক্সোনমি। একটু এগুলোকে চিহ্নিত করতে হবে। লিনিয়াস গেভ দ্য 2 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। শুধু তাই নয়, এটা এনসিআরটিতে উল্লেখ করা আছে যে সাধারণত প্রথমেই দেখা গেছে যে জীবজগৎকে দুটো রাজ্যে ভাগ করা হয়েছিল। তো দুটো রাজ্যে কে ভাগ করেছিল? লিনিয়াস গেভ দ্য 2 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এনসিআরটিতে চোখ রাখলেই দেখতে পাবে যে দ্য লিভিং ওয়ার্ল্ড ওয়াজ ফার্স্ট ক্লাসিফাইড ইন্টু 2 কিংডম। আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। এগিয়ে যাব, বলছে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের অবশ্যই কাজে লাগে। ইন ফিলোসফিয়া বোটানিকা লিনিয়াস গেভ দ্য প্রিন্সিপালস অফ নোমেনক্লেচার। এটা আমরা আগেও পড়েছি
বিশেষ করে বাইনোমিয়াল নমেনক্লেচার আলোচনা করতে গিয়ে দেখেছি যে লিনিয়াস সাধারণত এই দ্বিপদ নামকরণ পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং উনি একটি পুস্তক লিখেছিলেন। পুস্তকটির নাম হচ্ছে ফিলোসফিয়া বোটানিকা। খুব ভালো কথা, এগিয়ে যাচ্ছি। দ্য ইন সিস্টেমা ন্যাচুরে লিনিয়াস গেভ দ্য সাইন্টিফিক নেম অফ অ্যানিমালস। তাহলে সিস্টেমা ন্যাচুরে বলে উনি একটি পুস্তক লিখেছিলেন। সেই পুস্তকে সাধারণত প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়েছিল, প্রাণীর দ্বিপদ নামকরণ যুক্ত করা হয়েছিল। ইন জেনেরা প্ল্যান্টেরাম লিনিয়াস গেভ দ্য ডিটেল ডেসক্রিপশন অফ প্ল্যান্ট কিংডম। সাধারণত উদ্ভিদ রাজ্যের ব্যাখ্যা উনি জেনেরা প্ল্যান্টেরাম নামক পুস্তকে দিয়েছিলেন। আর সবশেষে ইন স্পিসিস প্ল্যান্টেরাম হি গেভ দ্য সাইন্টিফিক নেমস অফ প্ল্যান্টস, হি গেভ দ্য ডেসক্রিপশন অফ 6000 প্ল্যান্ট স্পিসিস। প্রায় 6000 উদ্ভিদ প্রজাতির ব্যাখ্যা দিয়েছিলেন স্পিসিস প্ল্যান্টেরাম নামক পুস্তকে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব লিনিয়াসের পর এপি দ্য ক্যান্ডল, ওনারও বিশেষ কন্ট্রিবিউশন দেখা যায়। হি রোড দ্য বুক থিওরিজ এলিমেন্টায়ার ডে লা বোটানিক। ঠিক আছে, অসুবিধা হলে আমি বলবো যে মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ এরকম প্রশ্ন দেখা যায় না। অর্থাৎ এপি দ্য ক্যান্ডল কোন পুস্তক মানে রচিত পুস্তকের নাম কি, এই প্রশ্ন খুব একটা দেখা যায় না। তবে হ্যাঁ, যদি এটা মনে রাখতে পারো তো চেষ্টা করবে গল্পের মতো মনে রাখার, যে এপি দ্য ক্যান্ডল যে পুস্তকটি লিখেছিলেন তার নাম হচ্ছে থিওরিজ এলিমেন্টায়ার দে লা বোটানিক। থিওরিজ এলিমেন্টায়ার দে লা বোটানিক। He was the first to propose the significance of vascular tissue in taxonomy. সাধারণত উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেছিলেন, এবং উদ্ভিদের শ্রেণীবিন্যাস কিসের ভিত্তিতে করেছিলেন না সংবহন কলা, ভাস্কুলার টিস্যু। উনি উদ্ভিদের সংবহন কলার ভিত্তিতে, ভাস্কুলার টিস্যুর ভিত্তিতে উনি শ্রেণীবিন্যাস করেছিলেন। অন দ্য বেসিস অফ ভাস্কুলার টিস্যু হি ক্লাসিফাইড প্ল্যান্ট ইন্টু টু গ্রুপস। এক হচ্ছে সেলুলার প্ল্যান্ট, উনি এই উদ্ভিদকে দুটি ভাগে ভাগ করেছিলেন। এক হচ্ছে সেলুলার প্ল্যান্ট, যেগুলো হচ্ছে নন ভাস্কুলার অর্থাৎ সংবহন কলাবিহীন, নন ভাস্কুলার সংবহন কলাবিহীন, আর ভাস্কুলার প্ল্যান্ট সংবহন কলাযুক্ত। সংবহন কলাবিহীন উদ্ভিদের মধ্যে দেখতে পাচ্ছি যে থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটা। থ্যালোফাইটা বলতে অ্যালগিকে বলা হচ্ছে। আর ভাস্কুলার প্ল্যান্ট এর মধ্যে অবশ্যই টেরিডোফাইটা, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। তো এপি দ্য ক্যান্ডলের এটাই হচ্ছে কন্ট্রিবিউশন। এপি দ্য ক্যান্ডল আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়ে থাকি, যেটা হয়তো এর আগে আমরা দেখেছি, বিশেষ করে প্রথম চ্যাপ্টারে দেখেছি। সেটা হচ্ছে উনি ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগিয়ে যাব, বলছে যে জর্জ বেনথাম এবং জোসেফ ডাল্টন হুকার। বেনথাম এবং হুকারের নাম আমরা আগেও পড়লাম, তো এখানে ওনাদের কন্ট্রিবিউশন সম্পর্কে আরও একবার জানার চেষ্টা করব। দে রোড দ্য বুক জেনেরা প্ল্যান্টেরাম। ওনারা একটি পুস্তক লিখেছেন জেনেরা প্ল্যান্টেরাম। ইন দিস বুক বেনথাম অ্যান্ড হুকার গেভ দ্য বিগেস্ট অ্যান্ড ন্যাচারাল ক্লাসিফিকেশন অফ স্পার্মেটোফাইটা। একটু চিহ্নিত করবে, প্রথমে বলা হয়েছিল যে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, তার যদি উদাহরণ দেখি তাহলে বেনথাম এবং হুকারের যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি, সেটা হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। তো এখানে লেখা আছে বেনথাম অ্যান্ড হুকার গেভ দ্য বিগেস্ট অ্যান্ড ন্যাচারাল ক্লাসিফিকেশন। ওনারা ন্যাচারাল ক্লাসিফিকেশন পদ্ধতি ব্যবহার করেছিলেন এবং উদ্ভিদকে সাধারণত স্পার্মেটোফাইটাতে ভাগ করেছিলেন। স্পার্মেটোফাইটা কাদের বলে? খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই টার্মগুলোর সঙ্গে পরিচিত হওয়া খুবই দরকার। স্পার্মেটোফাইটা, স্পার্ম কথার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে বীজ। তো আমরা বলতে পারি যে বীজযুক্ত উদ্ভিদ, তাদেরকে স্পার্মেটোফাইটা বলে। ফাইটা কথার অর্থ হচ্ছে উদ্ভিদ। তো সাধারণত এই স্পার্মেটোফাইটাতে ভাগ কারা করেছিলেন? বেনথাম এবং হুকার। ইন জেনেরা প্ল্যান্টেরাম দেয়ার ইজ ডিসক্রিপশন অফ 202 ফ্যামিলিজ। 202টি ফ্যামিলি ব্যাখ্যা জেনেরা প্ল্যান্টেরাম নামক পুস্তকে দেওয়া হয়েছে। এইচলার সম্পর্কে একটু আগেও দেখেছি যে বিশেষ করে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন পড়তে গিয়ে দেখেছি যে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই শিম্পার। প্রথম শিম্পার ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন এর প্রবক্তা, কিন্তু ইট ওয়াজ ফলোড বাই এইচলার। তারপরে এইচলার এই পদ্ধতি ব্যবহার করেছিলেন। তো এইচলার গেভ দ্য ফার্স্ট ফাইলোজেনেটিক সরি একটু ঠিক করে নেব বলতে ন্যাচারাল নয়, ওটা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ইট ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই শিম্পার অ্যান্ড ইট ওয়াজ ফলোড বাই এইচলার। তো এখানে দেখতে পাচ্ছি এইচলার গেভ দ্য ফার্স্ট ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম। উদ্ভিদের প্রথম যে
জাতিজনীগত সম্পর্কের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস, সেটা এইচলার প্রথম ব্যবহার করেছিলেন। এইচলার প্রথম ব্যবহার করেছিলেন শিম্পার, আর সাধারণত ইট ওয়াজ ফলোড বাই এইচলার। তো এইচলারেরটা বেশি গ্রহণযোগ্য, কারণ ওটা বেশি যুক্তি সম্পন্ন, বলতে পারো ওটা বেশি যুক্তি সম্পন্ন। ওই জন্যই এটা লেখা থাকে বিভিন্ন লেখক অনুযায়ী। এটা বলতে পারো যে বিভিন্ন বইয়ে আমরা দেখতে পাবো যে এইচলার গেভ দ্য ফার্স্ট ফাইলোজেনেটিক, বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ ফার্স্ট প্রপোজ বাই শিম্পার। এটা মাথায় রাখবে। তো প্রশ্নও পাবে তুমি এইচলার থেকেই পাবে। শিম্পারের নাম খুব একটা আমরা শুনতে পাই না বা প্রশ্ন উত্তরে দেখা যায় না, মাথায় রাখবে। এইচলার ক্লাসিফাইড প্ল্যান্ট কিংডম ইন্টু টু সাব কিংডম, এক হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আর ফেনেরোগ্যামিয়া। সাধারণত এইচলার কী করেছিলেন না, উদ্ভিদকে দুটি ভাগে ভাগ করেছিলেন, এক হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া আর দ্বিতীয় হচ্ছে ফেনেরোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া মানে সপুষ্পক এবং অপুষ্পকে ভাগ করেছিলেন উদ্ভিদকে। সবশেষে এংলার, আমরা রেখেছি এংলার এবং প্র্যান্টেল, ওনারাও এই ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন ব্যবহার করেছিলেন। দেখা যাচ্ছে এখানে একটি পুস্তক লিখেছিলেন, ডাই নেচার লাইকেন ফ্ল্যানজেন ফ্যামিলিয়েন। আমি আবার বলবো, মুখস্থ করার প্রয়োজন নেই, এই বইয়ের নাম থেকে আমরা প্রশ্ন পাই না, কিন্তু লিনিয়াস যে কটি পুস্তক লিখেছিলেন সেগুলি সবই গুরুত্বপূর্ণ। সেখানে বলে দেওয়া হয়েছে যে এগুলো মুখস্থ করতে হবে, এটার প্রয়োজন নেই, এটা জেনে রাখো, মনে রাখতে পারলে ভালো, নাহলে কোনো অসুবিধা নেই। এংলার এবং প্রেন্টেল রচিত পুস্তক নেচার লাইকেন ফ্ল্যানজেন, ডাই নেচার লাইকেন ফ্ল্যানজেন ফ্যামিলিয়েন, হি গেভ দ্য ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম। উনিও উদ্ভিদকে জাতিজনীগত সম্পর্কের উপর নির্ভর করে ভাগ করেছিলেন। এগিয়ে যাও, টু কিংডম সিস্টেম। দেখো এটা এনসিআরটিতে আলাদা করে বলা আছে, ফলে একটু গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে, কারণ প্রথমে এই বলা হয়েছে, চোখ রাখলেই দেখতে পাবে যে সাধারণত পুরো জীবজগৎকে প্রথমে দুটি রাজ্যে ভাগ করা হয়ে থাকে, এবং লিনিয়াস সাধারণত এই জীবজগৎকে দুটি রাজ্যে ভাগ করেছিলেন। কিসের ভিত্তিতে? অন দ্য বেসিস অফ মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। এবং লিনিয়াসের যে ক্লাসিফিকেশন সিস্টেম, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ বেসড অন আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ কৃত্রিম শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুসরণ করে এই শ্রেণীবিন্যাস করা হয়েছিল, সেটা আমরা আগেই দেখেছি। একটু দেখবো, লিনিয়াস দ্য ফাদার অফ ট্যাক্সোনমি সিস্টেম ডিভাইডেড অল দ্য লিভিং অর্গানিজম ইন্টু টু কিংডমস ইন 1758. দিজ আর প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। তো দুটি আলাদা আলাদা রাজ্যে ভাগ করা হয়, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। তো দেখতেই পাচ্ছ প্ল্যান্টির মধ্যে কারা রয়েছে, অ্যালগি, ফাঙ্গি, ব্যাকটেরিয়া, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। অ্যানিমেলিয়া আমরা দেখতেই পাচ্ছি যে সকল ইনভার্টিব্রেট এবং ভার্টিব্রেটস, এক কথায় নন কর্ডেটস এবং কর্ডেটস এই অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট, আমরা এখন জানি বর্তমানে যে এই দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি সাধারণত খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ বিভিন্ন যে জীব তাদের অবস্থান এই পদ্ধতি অনুসারে আমরা বলতে পারি সুনির্দিষ্ট নয়। যেমন এই ছক থেকে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্টটির অন্তর্গত রয়েছে ফাঙ্গি। আমরা জানি বর্তমানে ফাঙ্গি একটা পৃথক আমরা বলতে পারি রাজ্য। তো স্বাভাবিকভাবে এর বিভিন্ন ত্রুটি আমরা দেখতে পাই, এর বিভিন্ন সীমাবদ্ধতা আমরা দেখতে পাই। এখানে দেখতে পাচ্ছ অবজেকশন এগেনস্ট টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম, অর্থাৎ দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতির সীমাবদ্ধতা কি, আমি খুব সংক্ষেপেই বলবো। বলছে দেখো, প্রথম যে জীব উৎপত্তি লাভ করেছিল সেটা উদ্ভিদও ছিল না, সেটা প্রাণীও ছিল না। স্বাভাবিকভাবে সেটা উদ্ভিদও ছিল না, সেটা প্রাণীও ছিল না, আমরা প্রথমে বলতে পারি। দ্বিতীয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা বুঝতে পারছি এই ছক থেকে, সেটা হচ্ছে ফাঙ্গি ডু নট শো সিমিলারিটি উইথ স্ট্রাকচার, ফিজিওলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ প্ল্যান্ট। এখানে ফাঙ্গিকে প্ল্যান্টটির অন্তর্গত রাখা হয়েছে, কিন্তু ফাঙ্গির প্ল্যান্টের সঙ্গে যত না সাদৃশ্য রয়েছে তত বৈসাদৃশ্য বেশি। ফাঙ্গি হচ্ছে অবশ্যই উদ্ভিদ, তারও কোষ প্রাচীর রয়েছে, কিন্তু তার কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এবং আমরা যদি দেখি তাহলে এই ফাঙ্গি সাধারণত এরা ক্লোরোফিল বিহীন। তো এই জন্য এদের অবস্থান এই শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী আমরা বলতে পারি সুনির্দিষ্ট নয়। ইট ইজ নট ইজি টু রেকগনাইজ দ্য লোয়ার অর্গানিজমস অ্যাজ প্ল্যান্টস অর অ্যানিম্যালস। কিছু এমন নিম্ন শ্রেণীর জীব আমরা দেখতে পাই জীবজগতে,
যাদেরকে প্ল্যান্টই মানে উদ্ভিদ বা প্রাণী বলে পৃথক করা সম্ভব নয়। যেমন উদাহরণ দিয়েছে, যেমন এটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, দুই রাজ্য শ্রেণীবিন্যাসে এই ত্রুটিগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাকে মানে আমাদের ধারণা সুস্পষ্ট করতে সাহায্য করে। সেটা হচ্ছে ইউগ্লিনা নিম্ন শ্রেণীর জীব। ইউগ্লিনা হ্যাজ মিক্সোট্রপিক মোড অফ নিউট্রিশন। মিক্সোট্রপিক কথাটার অর্থ কি, টার্মগুলো একটু অবশ্যই আলাদা করে নোট ডাউন করা দরকার, কারণ এগুলো আমাদের সবসময় কাজে লাগে। মিক্সোট্রপিক মানে মিক্সড মোড অফ নিউট্রিশন। এখানে মিক্সোট্রপিক বলতে বোঝাতে চেয়েছে যে ইউগ্লিনা স্বভোজী আবার পরভোজী। অর্থাৎ আমরা যদি দেখি ইউগ্লিনার বৈশিষ্ট্য, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে সূর্যালোকের উপস্থিতিতে এরা নিজের খাদ্য ক্লোরোফিলের সাহায্যে নিজেই উৎপন্ন করতে পারে, কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতে এরা অপরের ওপর নির্ভরশীল, অর্থাৎ এরা পরভোজী। তো এই জন্য উভয় স্বভোজী এবং পরভোজী পুষ্টির প্রক্রিয়া দেখা যায় বলে আমরা বলতে পারি যে ইউগ্লিনার ক্ষেত্রে মিক্সোটপিক মোড অফ নিউট্রিশন দেখতে পাই। তো স্বাভাবিকভাবে তাদেরকে প্ল্যান্টি বা অ্যানিমেলিয়ার মধ্যে পৃথক করা সম্ভব নয়। তো এই ধরনের কিছু সীমাবদ্ধতা দুই রাজ্য শ্রেণীবিন্যাসে দেখা যায়। এখানে আরও উদাহরণ দেওয়া আছে। While sponges are fixed, branched and irregular creatures like plants. দেখো, ওই যে বলেছি লিনিয়াসের যে পদ্ধতি সেটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম। কিছু নির্দিষ্ট মানে আমরা বলতে পারি যে কিছু কিছু বলতে একটি কি দুটি বাহ্যিক অঙ্গসংস্থানগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ভাগ করা হয়। এক কথায় মানে বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ভাগ করা হয়েছিল। যেমন একটা উদাহরণ দেব, বলছে প্ল্যান্টই কারা, যারা স্বভোজী এবং যাদের কোষ প্রাচীর রয়েছে এবং নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে, চলন গমনে অক্ষম। দেখে যেটা বুঝতে পারি আমরা। অ্যানিমেলিয়া কারা, ঠিক বিপরীত। তো সেই জায়গায় কিছু প্রাণী রয়েছে যেমন স্পঞ্জ, দে আর ফিক্সড, ব্রাঞ্চড অ্যান্ড ইররেগুলার ক্রিচার্স লাইক প্ল্যান্টস। তারাও চলন গমনে অক্ষম, তারা প্রাণী হলেও চলন গমনে অক্ষম। তো স্বাভাবিকভাবে তাদের দুই রাজ্য শ্রেণীবিন্যাস অনুযায়ী যে অবস্থান, সেটা বলা যেতে পারে যে সুনির্দিষ্ট নয়। এক কথায় আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট যে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে প্ল্যান্টই বা অ্যানিমেলিয়াতে ভাগ করা হয়েছে, সেই অনুযায়ী যদি দেখি তাহলে স্পঞ্জও চলন গমনে অক্ষম। আবার ইউগ্লিনার ক্ষেত্রে উভয় পুষ্টির প্রক্রিয়া দেখতে পাচ্ছি। স্লাইম মোল্ডস, আ গ্রুপ অফ ফাঙ্গি, আর ওয়াললেস ইন ভেজিটেটিভ ফেজ। বুঝে, স্লাইম মোল্ড সাধারণত এরা মানে ছত্রাক অন্তর্গত একটা গোষ্ঠী, যারা ছত্রাকের অন্তর্গত। তো এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে অঙ্গজ দশা, এদের জীবনচক্রে আমরা বিভিন্ন দশা পাবো, তার মধ্যে একটি দশা হচ্ছে ভেজিটেটিভ ফেজ, অর্থাৎ অঙ্গজ দশা। তো এই অঙ্গজ দশায় দে আর ওয়াললেস মানে ওয়াললেস কথার অর্থ হচ্ছে তাদের কোষ প্রাচীর অনুপস্থিত। তাহলে এই ফাঙ্গি এদের বৈশিষ্ট্য হলো এদের প্ল্যান্টির মতো কোষ প্রাচীর রয়েছে, তো তার উপর নির্ভর করে এদেরকে প্ল্যান্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু স্লাইম মোল্ড দে আর জেনারেলি ওয়াললেস, তাদের কোষ প্রাচীর অনুপস্থিত অঙ্গজ দশায়, কিন্তু দে ডেভেলপ সেল ওয়াল ইন দ্য রিপ্রোডাক্টিভ ফেজ। জনন দশায় আমরা বলতে পারি রিপ্রোডাক্টিভ ফেজে দে ডেভেলপ সেল ওয়াল, তাদের কোষ প্রাচীরের আবির্ভাব হয়। স্লাইম মোল্ডস ক্যান নেইদার বি প্লেসড ইন ফাঙ্গি নর প্ল্যান্টস। তাহলে স্লাইম মোল্ডকে প্ল্যান্টিতেও রাখা যাবে না, ফাঙ্গিও বলা যাবে না, কারণ আমরা মধ্যবর্তী প্ল্যান্টি এবং ফাঙ্গির মধ্যবর্তী পর্যায়ে এদের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। লাইকেন কি, দে আর generally formed due to symbiotic association of fungi and algae. ফাঙ্গাস এবং অ্যালগির মিথজীবী সম্পর্কের ফলে লাইকেন গঠিত হয়। তাহলে লাইকেনের অবস্থানটা কি হওয়া উচিত? এছাড়া এই পদ্ধতি অনুসারে আমরা দেখব যে প্রোক্যারিওট বা ইউক্যারিওট তাদেরকে পৃথক করা হয়নি। আমরা বলতে পারি কিছু এককোষী জীব রয়েছে, ইউনিসেলুলার অ্যালগি রয়েছে, শেষের পয়েন্টটা দেখবে, কিছু এককোষী জীব আমরা পেয়ে থাকি, বলতে পারি যেমন ইউনিসেলুলার অ্যালগি লাইক ডায়াটমস,
ইউগ্লিনয়েডস। দেখো, তোমাদের উদ্দেশ্য কিন্তু একটু বুঝতে হবে, হ্যাঁ বাবা, অধৈর্য হলে চলবে না। আমি প্রথমের দিনই বলেছি, এখানেও খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে যেটা সকলেরই কাজে লাগবে। এটা তুমি বলবে যে স্যার হয়তো এনসিআরটিতে নেই, আমি এনসিআরটির বাইরেও আলোচনা করার প্রয়োজন আছে, তার যুক্তি আমি দিয়েছি। আরও আবার একটি কারণ আমি বলবো, দেখো লাস্টের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা থেকে যে তুমি শুধু দুই রাজ্য শ্রেণীবিন্যাসের যে সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারছো তা নয়, তুমি এখানে এটাও জানতে পারছো যে কিছু এককোষী অ্যালগি, অ্যালগি যেমন ডায়াটমস কি, ইউনিসেলুলার অ্যালগি, ইউগ্লিনয়েডস, ডাইনোফ্ল্যাজেলেটস অ্যান্ড মানে এইগুলো সম্পর্কেও তুমি জানতে পারছো যে এরা কারা। তো এটাও বুঝতে হবে, এটাকেও জানতে হবে, ঠিক আছে? তো ইউনিসেলুলার অ্যালগি লাইক ডায়াটমস, ইউগ্লিনয়েডস, ডাইনোফ্ল্যাজেলেটস অ্যান্ড প্রোটোজোয়া রিজেম্বল ইচ আদার। বলছে এই এককোষী কিছু অ্যালগি এবং প্রোটোজোয়া যারা রয়েছে তাদের মধ্যে সাধারণত সাদৃশ্য দেখা যায়, দে রিজেম্বল ইচ আদার, অর্থাৎ তাদের মধ্যে সিমিলারিটিস দেখা যায়, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক দেখা যায়, আমরা বলতে পারি। এগিয়ে যাব, বলছে দেখো টু কিংডম সিস্টেম দেখলাম, টু কিংডম সিস্টেমের সীমাবদ্ধতা রয়েছে সেটা বুঝলাম। তাহলে স্বাভাবিকভাবে ট্রু কিংডম সিস্টেম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটু এখানে আলাদা করে বলতে চাই যে এনসিআরটিতে হয়তো থ্রি কিংডম সিস্টেম বা ফোর কিংডম সিস্টেম বলা নেই। তোমরা যদি একটু এনসিআরটির ওপর চোখ রাখো, তাহলে শুরুতেই লিনিয়াস দ্বারা প্রস্তাবিত টু কিংডম সিস্টেম সম্পর্কে আলোচনা করার পর সরাসরি রবার্ট হার্ডিং হুইটেকারের ফাইভ কিংডম সিস্টেম সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিন্তু টু কিংডম সিস্টেমের পর আমরা দেখব যে থ্রি কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমের প্রচলন ছিল। একটু দেখে নিই সরল করে সংক্ষেপে, গল্পের মতো, তাহলে মনে রাখতে সুবিধা হয়। দেখো প্রথমেই বলতে হয় যে হেকেল গুরুত্বপূর্ণ, হেকেলেরও একটা কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছি, আর্নেস্ট হেকেল, এই নামটা এর পরেও পাবে, বিশেষ করে বাস্তুতন্ত্র পড়তে গিয়ে এর নাম পাওয়া যায়। তবে ওই জন্য এই নামটির সঙ্গে পরিচিত হওয়া খুবই বিশেষভাবে প্রয়োজন। বলছে আর্নেস্ট হেকেল ইন 1866 ক্লাসিফাইড লিভিং অর্গানিজমস ইন্টু থ্রি কিংডম। তাহলে এরপরে দেখা গেল যে যেহেতু দুই রাজ্য শ্রেণীবিন্যাসের ত্রুটি রয়েছে, হেকেল কি করলো না জীবজগৎকে তিনটি ভাগে ভাগ করে দিল। প্ল্যান্টিয়ার অ্যানিমেলিয়া যেমন ছিল সেরকম আছে। তাহলে কি দেখতে পাচ্ছি, প্রোটিস্টা ইন্ট্রোডিউস করলো, প্রোটিস্টা এই রাজ্যটিকে ইন্ট্রোডিউস করা হলো, যুক্ত করা হলো। দ্য টার্ম প্রোটিস্টা ওয়াজ গিভেন বাই সি কুভিয়ার, জেনে রাখতে পারো, কুভিয়ার বলে একজন ভদ্রলোক, উনি প্রোটিস্টা শব্দটি ব্যবহার করেছিলেন। দ্য নিউ কিংডম প্রোটিস্টা ইনক্লুডস অল দোজ। এবার বলছে এই থ্রি কিংডম সিস্টেমে তাহলে কে যুক্ত হলো এইটা জানো। টু কিংডম সিস্টেমে প্ল্যান্টিয়ার অ্যানিমেলিয়া ছিল, থ্রি কিংডম সিস্টেমে কে যুক্ত হলো, প্রোটিস্টা যুক্ত হলো। প্রোটিস্টার অন্তর্গত কাদেরকে মানে মানে প্রোটিস্টার মধ্যে কাদের অন্তর্ভুক্ত করা হলো দেখে নাও। বলছে প্রোটিস্টা ইনক্লুডেড অল দোজ অর্গানিজম উইচ ল্যাক দ্য ক্যাপাবিলিটি অফ টিস্যু ডিফারেন্সিয়েশন। তাহলে হেকেল প্রোটিস্টা যুক্ত করলো, আরেকটি রাজ্য যুক্ত করলো প্রোটিস্টা। এদের মধ্যে কোন জীবগুলোকে রাখা হলো, যে সকল জীব যাদের কলাতন্ত্র নেই, কলাতন্ত্রবিহীন যারা, তাদেরকে প্রোটিস্টার মধ্যে রাখা হলো, জায়গা করে দেওয়া হলো। অর্থাৎ প্ল্যান্টি বা অ্যানিমেলিয়া থেকে যে জীবগুলো যারা কলাতন্ত্রবিহীন তাদের সকলকে এনে প্রোটিস্টার মধ্যে যুক্ত করা হলো। লাস্টের লাইনে লেখা রয়েছে দিজ আর অ্যালগি, ফাঙ্গি এবং প্রোটোজোয়া। তাহলে দেখো এখনো পর্যন্ত এখানে আমরা বলতে পারি যে ফাঙ্গি আলাদা করা হয়নি, তো সেখানে অ্যালগি, ফাঙ্গি, প্রোটোজোয়া সবাইকে প্রোটিস্টার মধ্যে রাখা হলো, ব্যাস এইটুকু জানলেই যথেষ্ট। আমরা এখানে সাধারণত আমার পেছনে ছকটা করে দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছ যে প্ল্যান্টি অ্যানিমেলিয়া ছাড়াও প্রোটিস্টা কারা, ইউনিসেলুলার অ্যালগি, ফাঙ্গি এবং ব্যাকটেরিয়া, মনে রাখো ঢুকিয়ে দেওয়া হলো। আর প্ল্যান্টি কারা, মাল্টিসেলুলার, বহুকোষী উদ্ভিদ, আর অ্যানিমেলিয়া হচ্ছে বহুকোষী প্রাণী। ব্যাস এই কনসেপ্টটা যদি রাখি তাহলে দরকার নেই, এটা জানা দরকার আছে। মাঝখানে এই থ্রি কিংডম সিস্টেমও আমরা দেখতে পাই। বলছে এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, দেখে নাও। বলছে প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস আর নট সেপারেটেড। স্বাভাবিক, প্রোটিস্টার মধ্যে প্রোক্যারিওটও আছে, ইউক্যারিওটও আছে, এককোষী জীবগুলিকে ঢোকানো হয়েছে, কিন্তু প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস আর নট সেপারেটেড। প্রোক্যারিওট এবং ইউক্যারিওটকে পৃথক করা হয়নি, এটাই হচ্ছে ত্রুটি।
বোথ ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজম আর কেপ্ট ইন প্রোটিস্টা। এবার বলছে শুধু ইউনিসেলুলার নয়, কিছু কিছু রয়েছে যাদের মাল্টিসেলুলার আমরা দেখতে পাবো, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বোথ ক্লোরোফিলাস এবং নন ক্লোরোফিলাস ওয়ার কেপ্ট ইন দ্য সেম গ্রুপ। বলছে এদের এই প্রতিষ্ঠার অন্তর্গত আমরা দেখবো যে স্বভোজী এবং পরভোজী উভয়কেই ঢোকানো হয়েছে, উভয়কেই জায়গা করে দেওয়া হয়েছে। তো এই ত্রুটি, বিশেষ করে প্রথম ত্রুটিটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস আর নট সেপারেটেড এখানে। দ্বিতীয় হচ্ছে বোথ ক্লোরোফিলাস আর নন ক্লোরোফিলাস ওয়ার কেপ্ট ইন দ্য সেম গ্রুপ, অর্থাৎ স্বভোজী এবং পরভোজী একই সাথে একই গোষ্ঠীভুক্ত করা হয়েছে। এগিয়ে যাব, এখানে বোথ ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার অর্গানিজম কেপ্ট ইন প্রোটিস্টা। এখানে যদিও ওপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে, একটু এটা আমি দেখে নেবো, দেখে আমি দেখবো, এটা কনফার্ম করবো এই পয়েন্টটা। দ্বিতীয় নম্বর বি, পয়েন্ট বি, এটা আমি পরে কনফার্ম করছি, কারণ ওপরে যেহেতু লেখা রয়েছে যে প্রোটিস্টা ওয়াজ রিজার্ভ অনলি ফর ইউনিসেলুলার অর্গানিজম, এবং ছকেও দেখতে পাচ্ছি ইউনিসেলুলার অ্যালগি, ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া। তো এখানে পয়েন্ট যে বিটা, এটা একবার একটু কনফার্ম করা দরকার আছে, যে পয়েন্ট বিতে তো লেখা রয়েছে বোথ ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার অর্গানিজম কেপ্ট ইন প্রোটিস্টা। তো পয়েন্ট বিটা বাদ দিয়ে বাকি দুটো পয়েন্ট এ এবং সি পয়েন্টটা দেখবে, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। এগিয়ে যাব, বলছে যে ফোর কিংডম, বলছে থ্রি কিংডমের কিছু সীমাবদ্ধতা পেলাম। ফলে এবার বলছে তাহলে জীবজগৎকে এই সীমাবদ্ধতা সংশোধন করে আমি বলতে পারি যে চারটি রাজ্যে ভাগ করা হলো। তো দেখো, প্ল্যান্টি ছিল, অ্যানিমেলিয়া ছিল, প্রোটিস্টা, থ্রি কিংডমে প্রোটিস্টা যুক্ত হয়েছিল। এবার বলছে মোনেরাকে এনে যুক্ত করা হলো। তাহলে আগে এইটা বোঝো, ফোর কিংডমে কে যুক্ত হলো? মোনেরা। কে যুক্ত হলো? মোনেরা। এবার দেখো, আমাদের স্বাভাবিক ধারণা বলছে মোনেরা কারা? সাধারণত যারা প্রোক্যারিওট। তার মানে বোঝা যাচ্ছে যে প্রোক্যারিওট আর ইউক্যারিওটকে আলাদা করার উদ্দেশ্যে এই রাজ্যটি যুক্ত করা হয়েছে। দ্য ফোর কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম ইনক্লুডেড মোনেরা ইন অ্যাডিশন টু প্রোটিস্টা, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। দে আর প্রোক্যারিওট। দাস মোনেরা ওয়াজ ক্রিয়েটেড বাই কোপল্যান্ড। মনে রাখতে পারো চাইলে, কোপল্যান্ড বলে একজন ভদ্রলোক, উনি ফোর কিংডম সিস্টেমের মানে ফোর কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমের প্রবক্তা কোপল্যান্ড। থ্রি কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমের প্রবক্তা হেকেল। টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেমের প্রবক্তা লিনিয়াস। একটু গল্পের মতো মনে রাখবে, একটু গুছিয়ে নেবে, দেখবে গল্পের মতো তৈরি হয়ে যাবে। বলছে ফাঙ্গি কন্টিনিউ টু রিমেন উইথ প্ল্যান্টি ইন দ্য সিস্টেম, ইন দিস সিস্টেম। বলছে এই যে ফোর কিংডম সিস্টেম আমরা যদি দেখি, তাহলে ফোর কিংডম সিস্টেমের ত্রুটি, এখনও ত্রুটি আছে। ত্রুটিটা লাস্টে লেখা আছে। কি লেখা আছে? বলছে ফাঙ্গিকে এখনও প্ল্যান্টির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিস্টেমেও ফাঙ্গি প্ল্যান্টির মধ্যেই অন্তর্ভুক্ত, কিন্তু ফাঙ্গির অনেক এমন বৈশিষ্ট্য রয়েছে যেটা প্ল্যান্টির থেকে আলাদা। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এরপরে ফাইভ কিংডম সিস্টেম, পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস, প্রবক্তা হচ্ছেন রবার্ট হার্ডিং হুইটেকার। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যখন তখন প্রশ্ন পাবে। রবার্ট হার্ডিং হুইটেকার, আর.এইচ. হুইটেকার, এটা আমাদের স্বাভাবিকভাবে এনসিআরটিতে রয়েছে, আর এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আমরা বলতে পারি প্রথমে যেটা অবশ্যই এনসিআরটির ভাষা জেনে নেওয়ার দরকার আছে, সেটা হচ্ছে যে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে কি যুক্ত হলো বা নতুন কি যুক্ত হলো। আমরা বলতে পারি ফাঙ্গি। ফোর কিংডমে তো মোনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া ছিল, তাহলে ফাঙ্গি এবার আলাদা করা হলো। তো আমরা পরে আসছি যে আলাদা আলাদা করে মোনেরা কারা, মানে প্রোটিস্টা কারা, ফাঙ্গি কারা, এবং প্ল্যান্টি, অ্যানিমেলিয়া তার কী বৈশিষ্ট্য, সেটা পরে আসছি। এখানে দেখি যে রবার্ট হার্ডিং হুইটেকার এই যে জীবজগৎকে পাঁচটি রাজ্যে ভাগ করলেন, তো এনসিআরটির ভাষায় বলা হচ্ছে যে তার কিসের ভিত্তিতে ভাগ করলেন, কিসের ভিত্তিতে। তো এখানে পাঁচটা আলাদা আলাদা ভিত্তি বলা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সেল স্ট্রাকচার, সেল স্ট্রাকচার মানে কোষের গঠন। মোড অফ নিউট্রিশন অর্থাৎ পুষ্টির আমরা বলতে পারি প্রক্রিয়া, এবং বডি অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন অর্থাৎ দেহের গঠনগত জটিলতা, বলতে পারো সংগঠনের স্তর। রিপ্রোডাকশন মানে সংগঠনের স্তর বলতে কোষ শুধুমাত্র কোষ নিয়ে গঠিত, না কলাতন্ত্রযুক্ত, না কলার সমন্বয়ে অঙ্গ গঠিত হয়েছে, এটাই বডি অর্গানাইজেশন। আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়, কারণ প্রথম চ্যাপ্টারে আমরা জীবের এই বৈশিষ্ট্য, বডি অর্গানাইজেশন বৈশিষ্ট্যটা আলোচনা করেছি। রিপ্রোডাকশন, এক কথায় সরল না জটিল, এটা বডি অর্গানাইজেশন। রিপ্রোডাকশন,
মানে জননের ভিত্তিতে, এবং অবশ্যই অবশ্যই ফাইলোজেনেটিক রিলেশনশিপ, জাতিজনীগত সম্পর্ক। তাহলে পাঁচটা জিনিস এটা মনে রাখতে হবে, এটা প্রশ্ন। পাঁচটা ভিত্তিতে জীবজগৎকে পাঁচটি মানে রাজ্যে ভাগ করা হলো: সেল স্ট্রাকচার, মোড অফ নিউট্রিশন, বডি অর্গানাইজেশন, রিপ্রোডাকশন, ফাইলোজেনেটিক রিলেশনশিপ। এবার যদি নিচে সাধারণত যে ছবিটা দেওয়া হয়েছে সেখানে আলাদা করে দেওয়া হয়েছে যে একমাত্র আমরা যদি দেখি তাহলে ইউনিসেলুলার কারা জীবজগতে, মনেরা এবং প্রোটিস্টা এরা হচ্ছে ইউনিসেলুলার, এরা হচ্ছে ইউনিসেলুলার। আর মাল্টিসেলুলার কারা, মনেরা প্রোটিস্টা বাদ দিয়ে ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এরা হচ্ছে মাল্টিসেলুলার। দো 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 মানে যদিও ফাঙ্গিতে আমরা দেখব যে কিছু এককোষী জীব দেখা যায়, এটাই হচ্ছে ফাইভ কিংডম সিস্টেমের আবার ত্রুটি। যেমন ইস্ট, ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক, ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক। তাহলে অ্যাকচুয়ালি দেখতে গেলে ইস্টের অবস্থান সুনির্দিষ্ট নয়, ভেবে দেখবে। কারণ ইস্ট যদি এককোষী হয়, এবং ইস্ট দেখতে পাচ্ছ যে এখানে একমাত্র জীবজগতে প্রোক্যারিওট কারা, মনেরা, প্রোক্যারিওট কারা মনেরা। আর বাকিরা কি, বাকিরা হচ্ছে ইউক্যারিওট। নিচের সবটাই বলে দিচ্ছে যে পুরো জীবজগতে প্রোক্যারিওট কারা, মনেরা।